এক্স্যাক্টলি শুনছেন রেডিও ধ্বনির আয়োজন হুইলস এবং সময় এখন 12টা বেজে 8 মিনিট এক্স্যাক্টলি। আমি আসলে ওটাকে 4 ধরেছিলাম কারণ বাংলার 4 এবং ইংরেজির 8 কিন্তু প্রায় একই রকম দেখতে গেলে। আর শুরু হয়ে গেল হুইলস ঠিক প্রত্যেক শনিবার দিন দুপুর 12টা থেকে কিন্তু সজীব আপনাদের সাথে চলে আসি আড্ডা দেওয়ার জন্য হুইলস নিয়ে, যেখানে গাড়ি বাইক এবং সবকিছু নিয়ে আপনাদের সাথে আড্ডা দেই আর অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দিই। ঠিক প্রতিবারের মতো আছি আজকেও আপনাদের সাথে। আর প্রতিবার আমাদের যিনি একজন করে গেস্ট থাকেন, আজকেও কিন্তু একজন গেস্ট আছেন যার নাম হচ্ছে হাসান সেতু ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ভালো আছি ভাইয়া। হ্যাঁ, অবশ্যই ভালো থাকতেই হবে, কারণ ধ্বনি স্টুডিওতে আসলে কাউকে খারাপ থাকতে দেওয়া যায় না। আর যারা শুনছেন তাদেরকে বলে দিব যে কি করে আমাদেরকে জানাতে হবে আপনার কথাগুলো। তার জন্য আপনার সেলফোন থেকে ছোট্ট করে লিখতে হবে RD মানে রেডিও ধ্বনি, স্পেস দিয়ে আপনার নেম, স্পেস দিয়ে লোকেশন এবং পাঠিয়ে দিতে হবে 7171 এই নাম্বারটিতে। আর যারা আমাদেরকে ফেসবুক থেকে জানাতে যাচ্ছেন তার জন্য কিন্তু আছে, হ্যাঁ, তার জন্য একটা পেজ খোলা আছে, ভেরিফাইড পেজ রেডিও ধ্বনি, সেখানে কিন্তু আপনি আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন। আর যারা এখন ওয়েবসাইট থেকে শুনতে চাচ্ছেন তার জন্য কিন্তু radiodhoni.fm এই ওয়েবসাইটটি সবসময় খোলা থাকছে। সেতু ভাই, প্রথমে আপনার পরিচয়টা সবার সামনে আমি করিয়ে দিই। আমাদের সেতু ভাই হচ্ছেন রোড রাইডার্স এই বাইকিং গ্রুপের কর্ণধার এবং আজকে সবাইকে জানিয়ে দিই যারা এই মুহূর্তে ভলিউম টিউন করেছেন আর একটু বেশি করে টিউন করতে হবে, কারণ আমরা কিন্তু আজকে বাইকের স্টান্ট নিয়ে কথা বলবো। দ্যাট মিনস হ্যাঁ, এই বাইকের স্ট্যান্ড নিয়ে আজকে অনেক কিছু জানবো। সো আপনার যদি বাইকের স্ট্যান্ড নিয়ে অনেক কিছু জানবার থাকে, অবশ্যই আছে, কার নেই, সবাইকে বলবো যে সেগুলো জানবার জন্য আপনাদেরকে কিন্তু টিউন করে ফেলতে হবে এবং সাথেই থাকতে হবে। সেতু ভাই, প্রথমেই যে জিনিসটা আসবো যে আমাদের দেশে এখন কি ধরনের বাইকের স্টান্ট চলছে বা কোনগুলো আসলে এখন সবচেয়ে বেশি চলমান অবস্থায় আছে, যেগুলো আপনার পারফর্ম করে থাকছেন বা পারফর্ম করছেন এখন? থ্যাংক ইউ সজীব ভাই। আসলে বাংলাদেশে বাইকের স্টান্টটা আসলে খুব পুরনো না। এটা গত 2-3 বছর যাবৎ আসলে একটা মানে প্রফেশনাল পর্যায়ে এগিয়ে যাচ্ছে আমাদের হাত ধরে। বিভিন্ন কোম্পানির পৃষ্ঠপোষকতায় আপনাদের মতো মানুষজনের হেল্পে সবাই একসাথে হচ্ছে। তো বাংলাদেশে মোটরবাইক স্টান্ট বেশ অনেক দূর এগিয়ে গেছে আমি বলবো, কারণ আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যেই বাইকগুলো ইউজ করা হয় 650 সিসি, অনেক 150 উপরে অনেক হায়ার সিসি বাইকগুলো মানে ইউজ করা হয়, বাট বাংলাদেশে আমরা এগুলো পাচ্ছি না। তো বাংলাদেশে আমরা আমাদের সিসি লিমিটার 150 সিসি থাকে, যার কারণে আমরা খুব ভালো বাইক না পাওয়া সত্ত্বেও যে বাইকগুলো পাই, এই বাইকগুলো দিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি অলরেডি। আমরা বিভিন্ন ধরনের অনেক রকমের হুইলি, স্টপি, হিউম্যান কম্পাস, ক্রাইস্ট, বিভিন্ন ধরনের স্টান্ট যেগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে হচ্ছে, এগুলো বাংলাদেশেও এখন হচ্ছে। আমরাও ট্রাই করছি, আমরাও পারছি। এখানে যে বিষয়টা এখন জানবো যে বাংলাদেশে কবে থেকে আসলে এই মোটর বাইক স্টান্টটা শুরু হয়? আসলে বাংলাদেশে মোটর বাইক স্টান্টটা বলতে ব্যাপারটা আসলে এটা একদম এক্সাক্ট টাইমটা বলা টাফ, বাট আমি এতটুকু দিয়ে আপনাকে একটা মানে ধারণা দিতে পারি যে যতদিন আজ পর্যন্ত এমন কোনো বাইকার আসলে নাই যে একবার হইলেও মানে মোটর বাইক স্টান্টটা ট্রাই করে না। ছোট্ট একটা স্টপি, ছোট্ট একটা হুইলি, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ম্যাক্সিমাম 80 থেকে 90% বাইকার ছোট একবার হইলেও ট্রাই করে। বাট এটা একটা প্রফেশনাল পর্যায়ে, এটা একটা স্পোর্টস। এই স্পোর্টস পর্যন্ত আসলে মানে খুব পিছন থেকে যে আসছে তা না। আমাদের গত 2-3 বছর যাবতই এটা আসলে মানে মোটামুটি ধরতে পারেন 2011-10 এই সময়টা থেকেই একটা প্রফেশনাল পর্যায়ে একটা স্পোর্টস হিসেবে আমাদের ইয়াং জেনারেশনটা নিচ্ছে। এক্স্যাক্টলি। আর যতটুকু আমি জানি যে প্রত্যেকটা বিকেলে মোটামুটি যেসব ফাঁকা রোডগুলো পাওয়া যায় যেগুলো ভালো এবং সেখানে মোটামুটি কার্পেটিংটা ভালোভাবে করা আছে, সেখানে কিন্তু বাইকের স্ট্যান্ড অনেককেই আমি করতে দেখি এবং ডিফারেন্ট ক্যাটাগরি আসলে স্ট্যান্ড থাকে। তো আরেকটা বিষয় যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি বলবো, কারণ এখনকার সময় বাইকের স্ট্যান্ড করতে গেলে যে জিনিসটা আমাদেরকে ফেস করতে হয়, অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টের একটা কিন্তু মানে বিশাল রকম ভয় থেকে যায়। তো সেই দিক থেকে চিন্তা করলে যে মোটর বাইকের স্ট্যান্ড, এটার কতটুকু বৈধতা আসলে আমাদের দেশে আছে? আসলে বৈধতার ব্যাপারটা কি, মানে আমরা যদি মানে ডিএমপি থেকে বা পুলিশ থেকে যারা এই রোডের আইনগুলো কন্ট্রোল করে বা আইনগুলো প্রয়োগ করে এদের থেকে কথা একটাই যে আপনারা যদি মানে যেটা আইন আছে এই আইন ভঙ্গ না করেন, আপনাদের যদি লাইসেন্স থাকে, আপনারা যদি ওভার স্পিডে না যান, আপনারা যদি রং রোডে না যান, তাহলে এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। এখানে কিন্তু এরকম কোনো আইন নাই যে আপনি এক চাকায় বাইক চালাতে পারবেন না। এখানে কিন্তু এরকম কোনো বাংলাদেশে আইন নেই যে আপনাকে 2 চাকাইতেই চালাতে হবে। বাট আইনগুলো যদি কেউ না ভাঙে এটা কোনো প্রবলেম না। বাট হ্যাঁ, এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হয়
যে অবশ্যই কোনো প্রকার কোনো স্টান্ট কোনো অন রোডে, যেই রোডে গাড়ি চলতেছে, যেই রোডে সেফ না, এগুলো করাটা সম্পূর্ণভাবে নিষেধ করাটাই মানে জরুরি। আমরা এগুলো আসলে অন রোডে ট্রাই করি না। আচ্ছা, অ্যাকচুয়ালি মানে যেসব রাস্তা আসলে জনসমাগম থাকে না, পাবলিক ট্রান্সপোর্ট থাকে, এগুলোতে করা যাবে না। যেগুলোতে অফ রোড, যেগুলো সাধারণত মানে কোনো এন্ডিং পয়েন্ট রোডের, যেখানে মানে গাড়ি ঘোড়া নেই, মানুষজন থাকে না, এইসব জায়গাতেই আসলে আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করে থাকি। আর যে শো টাইমে বা আমরা লাইভ শো যখন করি তখন তো ওইগুলো ভেন্যু লক করা থাকে, ওইখানে তো মানে অফ থাকে রোড। তো মোট কথা আমাদের মেইন ব্যাপার যেটা কনসার্ন, যেটা মানে রাস্তার যে আইন আছে, এই আইন না ভাঙলে এটার কোনো অবৈধর কোনো প্রশ্নই আসে না। তার মানে আমরা আইনগুলো মেনেই কিন্তু আমরা বাইকে স্টান্ট হচ্ছে পারফর্ম করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রথমে নিজের সেফটিটা, এবং দ্বিতীয়ত কিন্তু আমার আশেপাশে পরিবেশ যেখানে আমি বাইক স্টান্টটা পারফর্ম করছি সেই জায়গাটায় যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু বলা যেতে পারে। তো এই ক্ষেত্রে সেফটি যেহেতু বিষয়টা চলে আসলো, যে সেফটিটা কত জরুরি এবং স্টান্ট করতে গেলে আমাকে কি কি প্রি রিকুইজিট মানে কি কি জিনিস আমাকে আসলে মাথায় রাখতে হবে যেটা আমার সেফটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট? আচ্ছা সজীব ভাই, আপনি একটা ভালো পয়েন্ট ইন্ডিকেট করছেন। এখানে মানে আমাদের বাংলাদেশের বাইক স্টান্টটা অত পরিচিত না। এখানে একটা অনেকেরই একটা ভুল ধারণা আছে যে অনেকে আমাদের বাইকগুলো দেখলে আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনি কি রেস করেন, আপনি কি মানে পাল্লা দেন, এই টাইপের কথাটা আসে আর কি। তো মেইন ব্যাপারটা, রেস একটা জিনিস, স্টান্ট একটা জিনিস। আসলে এখানে যদি আমি এইভাবে আপনাকে একটা এক্সাম্পল দেই, রেস স্টান্ট না। আমাদের স্টান্টের জন্য ওভার স্পিড লাগে না, খুবই লিমিটেড একটা স্পিডে আমরা জিনিসগুলো করে থাকি। আমাদের 100% সেফটি থাকে। আমাদের নি গার্ড, এলবো গার্ড, ব্যাকবোন গার্ড, হাতে গ্লাভস এবং বাইকেরও বিভিন্ন সেফটির জন্য বিভিন্ন জিনিস ইনস্টল করা থাকে। বাট আর রেসের ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। রেসের ব্যাপারটা ডিফারেন্ট, স্টান্টের ব্যাপারটা ডিফারেন্ট। রেস একটা আলাদা ইস্যু, স্টান্ট একটা আলাদা ইস্যু। তো স্টান্টের জন্য যতটুকু সেফটি নেওয়া দরকার আমরা 100% নেই। আর অবশ্যই সবাইকে হেলমেট পরে থাকতে হয়, এটা তো নর্মাল বাইক রাইডের সময় পরাটা জরুরি। আর স্টান্টের জন্য তো অবশ্যই বাধ্যতামূলক। আমি আমার টিমকে সবসময় এই ব্যাপারটা নিয়ে ইন্সপায়ার করি এবং বাইরের বাংলাদেশের যারা স্টান্ট করে প্রত্যেকে একটা জিনিস আমরা ইন্সপায়ার করি যে অবশ্যই সেফটির ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং আমরা অলরেডি ব্যাপারটা এইভাবে বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে অলরেডি এস্টাবলিশ করে ফেলছি যে নো হেলমেট নো রেসপেক্ট। আপনি যদি হেলমেট ইউজ না করেন, আপনি যদি সেফটি নিয়ে কনসার্ন না থাকেন, আপনাকে কেউ রেসপেক্ট দিবেন, আপনাকে বাইকার বলে গণ্য করা হবে না। আর এই জিনিসটা আমরা একভাবে মানে যারা হেলমেট ইউজ করে না, সেফটি কনসার্ন না, তাদেরকে আমরা একভাবে আসলে ট্রিট করি, সেটা হচ্ছে তাদেরকে আমরা বলি সার্কাস ম্যান। আচ্ছা, নর্মাল জিনিসটা বুঝেন। বাইক স্টান্ট বিভিন্ন দেখবেন আমাদের বিভিন্ন মেলাতে বাইক স্টান্ট হয়, দেখবেন ওই যে চাকা ঘুরায় 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 ঘুরে উপরের দিকে ওঠে সার্কাস ম্যান। কারণ তারা কোনো সেফটি নিয়ে কনসার্ন থাকে না। তো একটা সার্কাস ম্যান আর একটা স্পোর্টস ম্যানের মধ্যে ডিফারেন্সটাই এখানে, যে আমরা সেফটি কনসার্ন, ওরা সেফটি কনসার্ন না। তো আমি বলবো যারা সেফটি ব্যাপারে খেয়াল করে না, যারা হেলমেট ইউজ করে না, স্টান্ট শুধু স্টান্টের জন্য না, বাইক রাইডের সময়, তারা আমাদের বাইকার না, তারা সার্কাস দেখায়। বাট আমরা সার্কাস দেখাই না, আমরা স্পোর্টস ম্যান। এক্স্যাক্টলি। আর এই জন্য হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি সেতু ভাইয়ের গায়ে যে টি শার্টটি আজকে আছে তাতে কিন্তু RRZ সেটা কিন্তু অলরেডি আছে উল্লেখ করা। দ্যাট মিনস একজন মানে প্রফেশনাল স্পোর্টসম্যান বলা যেতে পারে। আর আমি যতটুকু জানি যে আপনারা স্পোর্টস নিয়ে, এই বাইকের স্টান্ট নিয়ে কিন্তু খুব ভালো পরিমাণে কাজ করে যাচ্ছেন, যাতে সেখান থেকে একটা স্পন্সরশিপ বের করে নিয়ে আসা যায় এবং সেটাকে মোটামুটি একটা জাতীয় পর্যায়ে সেটার একটা মানে বিপ্লব ঘটানো যায় এই স্টান্টটা নিয়ে। সেক্ষেত্রে আরেকটা জিনিস জানবো যে বাইক কাস্টমাইজ করতে, স্টান্ট করার জন্য আমি যখন স্টান্ট করব তখন আমার বাইক কাস্টমাইজ করতে হলে কি কি জিনিস আসলে দরকার হতে পারে বা কাস্টমাইজ করাটা কতটুকু জরুরি? হ্যাঁ, এই ব্যাপারটা সজীব ভাই একটা মূল ব্যাপার এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন বিভিন্ন ধরনের স্টান্টগুলো, প্রফেশনাল স্টান্টগুলো ট্রাই করছি, ঠিক আছে, তো বাইকের স্টক যেই জিনিসগুলো ইনস্টল করা থাকে, এই জিনিসগুলো ভেঙে গেলে কস্টটা বেশি পড়ে। যেমন সামনের হেডলাইটটা যদি আপনার যেহেতু সাইজ বড়, এটা যদি পড়ে যায়, আপনার ভেঙে যেতে পারে। আপনার পিছনে আমরা একটা 12 o'clock বার লাগাই, যে বারটা আমাদের হুইলি মারার জন্য একটা সাপোর্ট দেয়। তারপরে আমরা এক্সট্রা একটা বাম্পার লাগাই, যে বাম্পারগুলো আপনার বাইকের বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে। তো এই জিনিসগুলো আসলে ইনস্টল করার ব্যাপার থাকে। আর কাস্টমাইজেরও ব্যাপার আছে, এই জিনিসগুলো কাস্টমাইজের ব্যাপার আছে। তো এই কাস্টমাইজগুলো আসলে ডিপেন্ড করে আপনি কি টাইপের স্টান্ট করতে যাচ্ছেন এটার উপরে আর কি।
এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস আমি একটু জানবো আপনার থেকে যে যখন আমরা বাইকগুলো চালাচ্ছি যে স্টান্ট করার জন্য যে আমি কাস্টমাইজ করছি, সেক্ষেত্রে বাইকের তো একটা সিসির একটা বিষয় থেকেই থাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবসময় যে কত সিসি বাইক। হ্যাঁ, হ্যাঁ। স্টান্ট করতে গেলে নরমালি কত সিসি বাইক আপনারা প্রেফার করেন? আচ্ছা, আসলে এখানে আসলে আমরা যদি মানে স্টান্ট করতে গেলে আসলে যে সিসিটা এটাও একটা ভ্রান্ত ধারণা যে সিসিটাই লাগবে। আচ্ছা, যে একটা হায়ার সিসি বাইক হলে মনে হয় হায়ার স্টান্ট আরো ভালো স্টান্ট হবে, একটু লো সিসি দেখে লো স্টান্ট হবে না। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কিছু একটা ব্যাপার আছে যে ব্যাপারটা হচ্ছে আমাদের রেয়ার পিছনে যদি ড্রাম ব্রেক না থেকে যদি ডিস্ক ব্রেক আমরা পাই, এটা স্টান্টের জন্য একটা প্রেফারেবল। এখন এটা যদি আপনার 80 সিসি বাইকে যদি পিছনে ডিস্ক থাকে তাহলে আমাদের সমস্যা নাই। আচ্ছা। আসলে সিসিটা মেইন কনসার্ন না, কনসার্নটা হচ্ছে ব্রেকিং সিস্টেমগুলো, ব্যালেন্সগুলো এগুলা। তো স্বাভাবিকভাবে যে হায়ার সিসি বাইকগুলো ব্যালেন্সগুলো ভালো থাকে, ব্রেকিং সিস্টেমগুলো ভালো থাকে, যার কারণে ওগুলোতে ভালো বাইক হয়, আসলে ভালো স্টান্ট হয় হচ্ছে আর কি ওইগুলো দিয়ে। আর মেইন কনসার্নটা সিসি না, মেইন কনসার্নটা ব্রেকিং সিস্টেম, কন্ট্রোল এগুলো আর কি। এই ক্ষেত্রে আমি বলব যে ডাবল হাইড্রোলিকটা এখানে কি খুব হ্যাঁ ইম্পর্টেন্ট হ্যাঁ নাকি? হ্যাঁ, ডাবল হাইড্রোলিকটা হলে এবং ব্যালেন্সটা ভালো আসে, ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো হয় এবং ভালো প্রেফারেবল হয়। দ্যাট মিনস ডাবল হাইড্রোলিক হলে আমি কিন্তু মোটামুটি আমার ব্রেকিং এর বিষয়টা কিন্তু কন্ট্রোলে খুব হ্যাঁ, ভালো একটা কন্ট্রোলে ভালো একটা control এ নিয়ে- নরমাল যে ড্রাম ব্রেকগুলো আছে ওইগুলো থেকে ডাবল হাইড্রোলিক হলে প্রেফারেবল, মানে বেশি সাপোর্টটা পাওয়া যাচ্ছে। আর আমি যতটুকু জানি আসলে ডাবল হাইড্রোলিক খুব মানে হ্যাঁ, খুব দেড়শো অল্প সিসিতে খুব খুব অল্প রেয়ার সংখ্যক হয়। ব্র্যান্ডের হ্যাঁ। বাইকে আসলে পরবর্তীতে আমরা বিভিন্ন অন্যান্য বাইকে গুলো এনে ইনস্টল করতে পারি, বাট যত কিছু বলেন না কেন একদম কোম্পানি থেকে ইনস্টল করা জিনিসগুলো আমাদের কাস্টমাইজ গুলো করার সাথে একটু হলেও ডিফার হয়। এক্স্যাক্টলি। আমরা আসলে মোটর বাইক নিয়ে এবং মোটর বাইকের স্টান্ট নিয়ে এবং এর টেকনিক্যাল ইস্যুগুলো যতটুকু সম্ভব আসলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদেরকে, কারণ অনেক ভাস্ট একটা টপিক অ্যাকচুয়ালি। আমি যদি সারাদিন ধরে এটা নিয়ে প্রোগ্রাম করি তাহলে শেষ হবে না। আর এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি, যারা সাথে আছেন শুনতে থাকুন। আর এই বিরতির পর কিন্তু আমরা স্টান্ট নিয়ে আর অনেক আড্ডা দেবো। সাথেই থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। এগিয়ে যাও নতুন পথে, নতুন কোনো আলোর দিকে। এক্স্যাক্টলি, শুনছেন রেডিও ধ্বনির আয়োজন হুইলস এবং সজীব আছে আপনাদের সাথে। সময় এখন 12:23। আর আমার সাথে অনেকগুলো মানুষ আছেন যারা শুনছেন না, আর তাদেরকে বলবো যে হ্যাঁ, রেডিও ধ্বনি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এফএম নিউজ স্টেশন, এবং আপনাদের সাথে সজীব তো আছে বলেই দিয়েছি। আর তার সাথে সাথে জানিয়ে দিচ্ছি আমাদেরকে কিন্তু আপনারা ছোট্ট করে আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন। আর লিখে স্পেস দিয়ে আপনার নেম, স্পেস দিয়ে লোকেশন এবং 7171 এই নাম্বারটিতে ফেসবুকেও জানাতে পারেন। তার জন্য কিন্তু radiodhoni.com না, রেডিও facebook.com/radiodhoni 91.2 FM এই পেজটি কিন্তু সবসময় খোলা থাকছে, ভেরিফাইড পেজ কিন্তু বুঝে নিতে হবে। আর তারপর radiodhoni.fm এই ওয়েবসাইটটি কিন্তু সবসময় আপনাদের জন্য খোলা থাকছে, যাতে আপনারা শুনতে পারেন ইন্টারনেটে আমাদেরকে, যারা এখন এফএম এ শুনতে পাচ্ছেন না। কারণ আমি জানি বাইরে থেকে যারা আছেন হয়তো বা সবাই শুনতেও পারবেন না, আমাদেরকে এফএম এ শোনাটা সম্ভব হবে না। আর আরও একটা ছোট জিনিস জানিয়ে দিচ্ছি, খুব শীঘ্রই আসছে রেডিও ধ্বনির সংবাদপত্র পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এডিশন, শুধুমাত্র রেডিও ধ্বনি 91.2 FM এ। সো সবসময় সাথেই থাকতে হবে, সারপ্রাইজ কিন্তু সবসময় আপনাদের জন্য থাকছে। সেতু ভাই, যেটা নিয়ে কথা বলছিলাম বাইকের স্টান্ট, অনেকগুলো বিষয় কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। এখন যে বিষয়টা একটু জানতে চাইবো যে মোটর বাইকের স্ট্যান্ডের ফিউচারটা আসলে কি আমাদের দেশে, কতটুকু এটা আসলে প্রেফারেবল হবে, এবং আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের মধ্যে কিন্তু একটা ক্রেজ আছে এই মোটর বাইক নিয়ে। হ্যাঁ সজীব ভাই, এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের যেই মোটর বাইক স্টান্টের যে ফিচারটা, এটা আসলে আমি আসলে মানে কিভাবে আপনাকে এক্সপোজ করবো বুঝতে পারছি না। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি, বাংলাদেশে অনেক স্পোর্টস আছে, অনেক আমাদের জাতীয় স্পোর্টস হাডুডু, বাট কতটুকু এটা নিয়ে আমরা কতটুকু দেখছি, আমরা কয়জন জানি বাংলাদেশের হাডুডুর ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে। বাট আসলে হ্যাঁ, ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে। এগুলো আসলে স্পোর্টস হিসেবে আসলে স্বীকৃতিটা আমরা কতটুকু পাবো, এর চেয়ে বেশি আমরা মানে যেই জিনিসটা এক্সপোজ করি, মানে যেই জিনিসটা নিয়ে বেশি চিন্তিত, যেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানিগুলো যদি আমাদেরকে পৃষ্ঠপোষকতা দিকে এগিয়ে আসে, এটা অনেক 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 সাপোর্টিভ হবে আমাদের জন্য। কারণ আমাদের গভর্নমেন্টের আরো অনেক ইস্যু আছে যেগুলো সলভ করার জন্য তারা অনেক কষ্ট করতেছে, অনেক কাজ করতেছে। তো এই ইস্যুগুলোতে আসলে মানে সবকিছুই যে মানে গভর্নমেন্ট থেকে আসতে হবে ব্যাপারটা তা না, আমাদের নিজেদেরও দায়িত্ব আছে এগুলো উঠিয়ে আনার জন্য। দেশের জন্য প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা জায়গা থেকে দায়িত্ব আছে। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশে যদি আমরা দেখি, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, এই দেশগুলোতে কিন্তু অলরেডি মোটর বাইক স্টান্ট একটা স্পোর্টস হিসেবে এস্টাবলিশড।
প্রত্যেকটা বাইকের ইভেন্টে, বাইক রিলেটেড যে কোনো ইভেন্টে কিন্তু মোটর বাইক স্টান্ট দিয়েই সবকিছু শো হচ্ছে। সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং, ছোট প্রোগ্রাম হলেও মোটর বাইক স্টান্ট হচ্ছে, বড় প্রোগ্রাম হলে তো অবশ্যই মোটর বাইক স্টান্ট হচ্ছে। বড় বড় কোম্পানিগুলো পৃষ্ঠপোষকতা করছে, সব দিক থেকে এগিয়ে আসছে। মোটামুটি বলতে গেলে এখনকার সময় একটা ক্লাসি একটা বিষয় হ্যাঁ, একটা ক্লাসি একটা বিষয় হয়ে যাচ্ছে। আপনি নর্মালি যদি দেখেন আমাদের বাংলাদেশে যেই টপ বাইক কোম্পানিগুলো আছে, এরাই কিন্তু ইন্ডিয়াতে বড় বড় শো করছে। ওকে, এরাই করছে, বাট বাংলাদেশে এই জিনিসগুলো এগিয়ে আসছে না, বা অল্প অল্প করে এগিয়ে আসছে, বা ভবিষ্যতে অবশ্যই আসবে। এই জিনিসটাই হইতেছে আমাদের মেইন কনসার্ন, যে এরা এগিয়ে আসুক। কারণ সিম্পল একটা স্ট্যাটিস্টিক আপনাকে আমি বলি, 2015 এপ্রিল পর্যন্ত বিআরটির সার্ভে অনুযায়ী শুধুমাত্র ঢাকা সিটিতে 3,47,000 প্লাস বাইক, ঢাকা মেট্রোতে 3,47,000 বাইক রেজিস্ট্রেশন করা হয়েছে। 3,47,000। আপনি যদি ইমাজিন করেন যে গত এই 8-10 বছরে যদি 1 লাখ বাইকও অকেজো হয়ে যায়, তারপরেও প্রায় 2.5 লাখ প্লাস বাইক ঢাকা সিটিতে চলছে। বাট এই বাইকার আমরা কি ফ্যাসিলিটি পাচ্ছি কোম্পানিগুলোর কাছ থেকে? আসলে ওই রকম ভাবে না। তো এই জিনিসগুলো আমার মেইন কনসেন্ট্রেশন একটাই, যে কোম্পানিগুলো আমাদের বাইকারদের প্রতি আরেকটু ফোকাস দেখ, আমাদের বাইকারদের প্রতি আরেকটু ফ্যাসিলিটি দেখ, পাশাপাশি যদি গভর্নমেন্ট সাপোর্ট দেয়, আপনারা সাপোর্ট দেন, আই থিঙ্ক এটাই আমাদের ফিউচার প্ল্যান। একটা গ্রাউন্ড চলে আসুক একটা। আর অবশ্যই রেডিও ধ্বনির হুইলস প্রোগ্রাম কিন্তু সবসময় পাশে আছে। আর এগুলো নিয়ে মানে এই কয়টা টপিক নিয়ে বিশেষ করে আমি এর আগে কিন্তু আমাদের এখানে রোহিত ভাই এসেছিলেন, সাগর ভাই এসেছিলেন, তাদের সাথেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক আমরা ডিসকাস করেছি যে আসলে এটা কিন্তু অন্যরকম একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। বিশেষ করে যেটা আমাদের সেদিন রোহিত ভাই যেটা বলেছিলেন যে উইদিন 24 আওয়ার্স উনি টেকনাফ থেকে তেতুলিয়া, এটা কিন্তু একটা মানে মোস্ট চ্যালেঞ্জিং টপিক। অনেক চ্যালেঞ্জিং। এই জিনিসগুলো যখন মানে আমাদের দেশে আস্তে আস্তে কিন্তু একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর তার জন্য কিন্তু আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত আপনাদের সাথে কথা বলে, যে জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সবাইকে কিন্তু এই বিষয়গুলো জানানো দরকার, যে দেশ এইভাবে এগিয়ে যাচ্ছে, বা ইয়াং জেনারেশনের জন্য আসলে নতুন করে এই টপিকগুলো আমাদের সামনে আসছে। এই ক্ষেত্রে সেতু ভাই আরেকটু জানবো যে কতদূর আসলে আপনারা স্বপ্ন দেখছেন এই বাইকের স্টান্ট নিয়ে, যে কিভাবে আমরা কতদূর যেতে পারি? আসলে সজীব ভাই, আমাদের বাইকের স্টান্টের স্বপ্ন অনেক দূর, অনেক অনেক বড়। আসলে ওই একটা বইয়ে, আমার ঠিক মনে নাই লাইনটা কার, তো এরকম একটা লাইন পড়েছিলাম যে আপনার স্বপ্নগুলো এমন হতে হবে যে আপনি ঘুমায় দেখতেছেন, ব্যাপারটা তা না, আপনাকে ঘুমাতে দিবে না, জেগে দেখতে হবে, যে অনেক বড় স্বপ্ন। আমরা অবশ্যই স্বপ্ন দেখি ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশের ছেলেরা স্টান্ট করবে। আজকে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেমন বাংলাদেশের ক্রিকেটাররা যেমন নাম করছে, আমাদের বাংলাদেশের স্টান্ট রাইডাররাও নাম করবে, অবশ্যই করবে। এটা হতে পারে আগামী 5 বছরের মধ্যে, হতে পারে আগামী 10 বছরের মধ্যে। বাট বাংলাদেশের তরুণদের একটা ক্রেজ আছে, অনেক বেশি। আপনি যদি আমাদের পুরনো ইতিহাস দেখেন, এটা কিন্তু এই ক্রেজটা কিন্তু আজকে নতুন না। 52-র কথা বলেন, 71-এর কথা বলেন, প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা রেভুলেশনে কিন্তু তরুণদের বিশাল একটা ক্রেজ আছে, বিশাল একটা অবদান আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের এই স্পোর্টস গুলোর ক্ষেত্রেও এটা আমাদের বাইকারদের জন্য একটা চ্যালেঞ্জ, যে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের বাইকাররা যাবে, ইন্টারন্যাশনাল রেসগুলোতে আমাদের বাইকাররা যাবে, ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের বাইকাররা স্টান্ট করবে। তো এই ক্রেজটাও ইনশাল্লাহ আমার মনে হয় এটাও আমাদের জন্য একটা কি বলবো, একটা চ্যালেঞ্জ, যে আমাদের বাংলাদেশের স্টান্টাররাও, বাংলাদেশের বাইকার স্টান্টাররাও ইন্টারন্যাশনাল পর্যায়ে স্টান্ট করবে। শুধুমাত্র মোটর বাইক স্টান্ট তা কিন্তু না, সাইকেলের স্টান্টও বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে, অনেক। রাইট, এটাও কিন্তু আমরা দেখেছি যে এখন বাইক এবং সাইকেল যেটা, এই দুটো নিয়ে কিন্তু মোটামুটি খুব বড় সড়ো একটা রাইডেও যাওয়া হয়, এবং তাতে কিন্তু অনেক মানুষ, আমি কয়েকদিন আগে একটা ফেসবুকের পেজে দেখেছি যে একটা জায়গায় ঘুরতে যাওয়া হয়েছিল, সেখানে নিয়ার অ্যাবাউট 25 to 30 বাইকস, মানে একটা লম্বা সারিতে রেখে সেখানে আসলে ছবি তোলা। আমরাও যাই, আমাদেরও অনেক বড় টিম আছে, আমরা একসাথে অনেক বেশি ইন্সপায়ারিং, মানে এটা বলার বাইরে। আর এখানে আমি একটু করে ছোট করে এখন জানবো যে আমাদের যারা এখন শুনছেন তারা কিন্তু অনেকে আপনার বিষয়ে জানতে চাচ্ছেন, এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারাও কিন্তু আছেন। এর মধ্যে একজন আছেন হাসান, খিলগাঁও থেকে। তো উনি বলেছেন যে সেতু ভাই ছোট ভাই, উনি সম্ভবত আপনি চেনে আপনাকে, এবং ভাই অলওয়েজ রক্স। আচ্ছা, তা ওটাই হবে। আর আরেকজন আছে অভিক, লালবাগ থেকে। উনি বলেছেন যে দ্য মোস্ট ট্যালেন্টেড বাইকার্স ইন বিডি।
আচ্ছা, সেটা অবশ্যই আমি দেখতেই থ্যাংক পাচ্ছি। ইউ আবিক। এবং আপনাদের সবার কাছে আমি যেটা দেখেছি সেতু ভাই, আপনারা সহ যারা এই পর্যন্ত যারা এসে গেছেন বাইক নিয়ে, যারা বাংলাদেশে একটা রিভলিউশন করতে যাচ্ছেন, তাদের সবাইকে কিন্তু আমি দেখেছি যে স্পেশাল টাইপের কিছু হেলমেট কিন্তু আপনাদের থাকে। এটা কিভাবে আসে, একটু এই রহস্যটা আমাকে বলতে হবে। আসলে হেলমেটের ব্যাপারটা কি, সিম্পল একটা জিনিস বলি আপনাকে, যেমন মেয়েদের যেমন কসমেটিক্স নিয়ে অনেক আগ্রহ থাকে, ঠিক আছে, তো আমাদের বাইকারদের কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমরা মোস্ট বাইকাররা স্টুডেন্ট থাকি, আমাদের ওইরকম যে 5টা 6টা করে বাইক মেনটেন করবো ওই ক্যাপাসিটিটা থাকে না। তো সিম্পল ব্যাপারটাই যেটা আসতেছে যে আমাদের ক্রেজ সবকিছু বাইক, একদম ঘুমোতে যাওয়া থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত, ইভেন আমরা ঘুমায় স্বপ্ন দেখি বাইক নিয়ে, বাইক চালাচ্ছে। বাইক চালাচ্ছে, ইচ এন্ড এভরিথিং। ভাত খাওয়ার সময় থেকে শুরু করে গোসল করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পর্যায়ে আমরা বাইক নিয়ে আসলে চিন্তা করে মুভ করি। তো এই কারণেই আসলে বাইকের প্রথম এবং প্রধান জিনিসটা, যেমন আমি নর্মালি বাইকের চাবিটা হাতে নেওয়ার আগে হেলমেটটা হাতে নিই। ওকে, মানে সেফটি ফার্স্ট। এবং ইভেন অনেকে বলে যে ভাই গরম লাগে, ভালো লাগে না হেলমেট পরতে, অনেকে বলে যে ভাই সার্জেন্ট ধরবে, পুলিশ ধরবে, এই জন্য হেলমেট ইউজ করতেছি। ব্যাপারটা আসলে তা না। প্রথম এবং প্রধান ব্যাপারটাই হতে হবে সেফটি ব্যাপারটার জন্য হেলমেটের প্রতি ক্রেজটা আমাদের অনেক বেশি থাকে। তো নর্মাল জিনিসে আমারই এখন 7টা হেলমেট আছে, 7টা হেলমেট আছে। তো আসলে ডিফারেন্ট ডেতে, মনে করেন ডেটিং এ গেলাম একটা হেলমেট পরে, প্র্যাকটিসে গেলাম একটা হেলমেট পরে, কোনো শুট থাকলে এটাতে গেলাম একটা হেলমেট পরে। তো ডিফারেন্ট হেলমেট আসলে এটা আমাদের একটা কি বলে একটা হবি বলতে পারেন। ওকে, আর আরো একটু জানবো, আমাদের যারা শুনছেন তাদের মধ্যে একজন আছেন শুভ আহমেদ। উনি বলেছেন, ভাইয়া কেমন আছো? আমি গত রাতে আমার বাইক থেকে পড়ে বাম হাতে ব্যথা পেয়েছি, আমার জন্য দোয়া করো। অনেক দোয়া আছে। আপনি একটু কেয়ারফুলি, যেটা সেতু ভাই মাত্র বললো যে সেফটি ফার্স্ট, মানে বাইকটা আমি জানি যদিও যে যারা বাইক চালান, আমি যতটুকু, কেউ আসলে চায় না নিজের ক্ষতিটা হোক, অবশ্যই সবাই আসলে চেষ্টা করে। তারপরেও দেখা যায় যে আমি কাউকে, মানে আমার কারণে কেউ অ্যাক্সিডেন্ট না হলেও দেখা যাচ্ছে যে অন্য কেউ এসে কিন্তু অন্য আরেকজনের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এরপর আছেন আচ্ছা আমাদের তানভীর ভাই, উনি একটা ছবি দেখতে চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে আমি ছবি দেখিয়ে দেবো। হ্যাঁ, প্রোগ্রাম শেষ হলে একটা সেলফি তুলে নিয়ে আসবো। শিমুল হোসেন ভাই, উনি যশোর থেকে বলেছেন, হ্যালো ভাইয়া আপু। আচ্ছা ঠিক আছে, ভাইয়া আছে এখানে, শুধু ভাইয়া আছে, আপু নাই কিন্তু। আমি আপনাদের নিউ ফ্রেন্ড, প্লিজ অ্যাকসেপ্ট মি। অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, রেডিও ধ্বনিতে আসা মাত্রই আপনি অ্যাকসেপ্টেড। নো, মানে এইটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণই নেই। আর এরপর আছেন আমাদের বন্ধু আকরাম। আচ্ছা, ওনার নামই বন্ধু আকরাম। তো উনি বলেছেন যে আমি তোমাদের নিউ ফ্রেন্ড, ওকে, সবসময় সাথেই থাকুন। আর হ্যাঁ, আরেকজন বলেছেন আসাদুজ্জামান সজীব, তিনি বলেছেন ভাই আমার নামও সজীব, ওকে ঠিক আছে, সাথেই থাকুন। আর সেতু ভাই, এখন যেটা নিয়ে কথা বলবো যে নিউ জেনারেশন বাইকারদের জন্য আপনার মানে কি মেসেজ আছে, যারা নতুন করে মানে বাইক নিয়ে একটা রিভলিউশন, মানে আপনারা কিন্তু আসলে শুরু করেছেন, আমি যেটা বলবো এই শুরুর পরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা, যেটা আপনি বললেন যে একসময় আন্তর্জাতিক পর্যায়ে আসলে বাইকের স্টানটা চলে যাবে। আমি বাইক নিয়ে কিন্তু এই পর্যন্ত আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেছে। এটা করার মূল কারণটা হচ্ছে যে আমাদের দেশে বাইক কিন্তু একসময় একটা পরিবহন ছিল শুধুমাত্র, যে আমি সকালবেলা বেরোবো, বাইক নিয়ে বেরোবো, এই জায়গায় যাবো বা এই পর্যন্ত শেষ। কিন্তু এখন কিন্তু এই জিনিসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি বলেছি যে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। ট্রেন্ড বলতে সেটা কিন্তু একটা স্টাইলিশ বিষয় থেকে এখন আস্তে আস্তে সেটা আন্তর্জাতিক একটা পর্যায়ের দিকে যাচ্ছে, কিন্তু যেটা আমরা কিন্তু একসময় একটা ভালো সম্ভাবনা তৈরি করবে বাংলাদেশকে বিশ্বের সামনে তার মুখ উজ্জ্বল করার জন্য, যেটা অন্যান্য রেস অথবা স্পোর্টস, অন্যান্য সবকিছু খেলা, যেমন ক্রিকেট অথবা ফুটবল, আস্তে আস্তে দেখা যাবে বাইক স্ট্যান্ডের ব্যাপারেও সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সময় অনেক দূর এগিয়ে যাব আশা রাখছি। তো সেই ক্ষেত্রে যারা নিউ জেনারেশন আছে তাদের জন্য আপনার কি মেসেজ থাকছে? নিউ জেনারেশনের জন্য আসলে মেসেজটা আসলে এইভাবে দেওয়া উচিত যে এখন দেখা যায় একটা সময় ছিল, এখন দেখা যায় যে আন্ডার 18 ছেলেমেয়েরাও বাইক চালাচ্ছে। কয়েকদিন আগেই আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, মিরপুরের একটা মেয়ে খুব হাসি খুশি ভাবে একটা বাইক চালাচ্ছে, পিছনে আরেকটা ছেলে বাইক চালাচ্ছে, ছবিটি উঠছে, সবাই লাইক কমেন্ট দিয়েছে, ওয়াও জোস লাগতেছে, মেয়েটা অনেক ভালো বাইক চালাচ্ছে। দেখলেই বোঝা যাচ্ছে মেয়েটা আন্ডার 18, বাট মেয়েটার মাথায় হেলমেট নাই। কেউ একজন নিচে আমি দেখলাম না কমেন্ট করতে যে আপু তুমি হেলমেট পরো। হ্যাঁ, দ্যাটস গুড, একটা লেডি বাইকার বাইক চালাচ্ছে হাসি খুশি, এটা নেক্সট নিউ জেনারেশন এগিয়ে আসছে, দ্যাটস গুড, আমরা অ্যাপ্রিসিয়েট করি। বাট তাকে কেউ এই অ্যাপ্রিসিয়েশনটা দিল না যে আপু তুমি হেলমেটটা ইউজ করো। আমি
প্রথম সাজেশন যেটা হবে, মেসেজ যেটা হবে, অবশ্যই হেলমেটটা ইউজ করেন, অবশ্যই বাইক চালানোর ক্ষেত্রে। কারণ হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক ভালো বাইক চালাতে পারেন, আপনি অনেক আপনার লুক অনেক জোস, আপনি আপনার লুক চেহারা দেখাইতে চান, সবকিছুই ঠিক আছে, আপনি অনেক ভালো বাইক চালান, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, সেটাও বুঝতে পারতেছি। বাট একটা জিনিস খেয়াল করা উচিত, নিজের জন্য না হলেও আপনার আপনজন যে আছে, আপনার মা বলেন, আপনার বন্ধু বলেন, আপনার ভাই বলেন, আমার বাবা বলেন, আপনার আপনজনের কথা অন্তত ভেবে হলেও হেলমেট ইউজ করেন। কারণ কোন সময় যে কোন আসলে সময় আমরা কি হবে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে এটা বলা যায় না। হয়তো আপনার দোষ থাকলো না, অন্য একজনের দোষ থাকলো। বাংলাদেশে সবচেয়ে বেশি মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যার হারও কিন্তু মোটর বাইক অ্যাক্সিডেন্টের জন্য। তো নিউ জেনারেশনের জন্য প্রথম মেসেজ যেটা থাকবে, অবশ্যই হেলমেট নিয়ে ইউজ করা উচিত, সেফটি ইউজ করা উচিত। আর অবশ্যই যেটা বলবো যে স্পিডের ব্যাপারটা খেয়াল করা। আমি একটা সার্ভেতে একটা ব্লগে পড়েছিলাম যে ইন্ডিয়ার সিটিগুলোতে, যেগুলো ব্যস্ত সিটিগুলো আছে, ওই সিটিগুলোতে সর্বোচ্চ 4 সেকেন্ড যদি আপনি ওয়েট করেন, তাহলে নতুন আরেকটা ওয়ে আপনি পাবেন। চলন্ত গাড়িগুলোর মধ্যে নতুন একটা, হ্যাঁ সর্বোচ্চ 4 সেকেন্ড ওয়েট করলে। বাট আমরা ইন্ডিয়া সিটিগুলোর কাছ থেকে আমাদের ঢাকা সিটি বলেন বা বাংলাদেশের হাইওয়ে রোডগুলো কিন্তু খুব একটা ডিফারেন্ট না, প্রায় কাছাকাছি। তো আমরাও যদি মনে করেন সর্বোচ্চ, আমরাও চালাতে গিয়ে দেখেছি সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড ওয়েট করলেই নতুন একটা সেফ গ্যাপ আমরা পাচ্ছি। তো রিস্ক না নিয়ে চালানো, ওভার স্পিড না নেওয়া, অবশ্যই সেফলি বাইক রাইড করা, ডেফিনেটলি আইন মেনে চলা, রং সাইড দিয়ে না যাওয়া, লাইসেন্স নেওয়া, আর হেলমেটের ব্যাপারটা তো 100%। মানে সেফটি যদি মেনটেন করতে পারে, অনেক দূর এগিয়ে যেতে পারবে বাংলাদেশের বাইকাররা। রাইট, এক্স্যাক্টলি। আর তার জন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে যতটুকু আমাদের আসলে যতটুকু সম্ভব সেটাকে আমরা বিশ্বের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। আর তার সাথে সাথে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সেফটি ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুকেই। আর যারা শুনছেন তাদেরকে বলবো, আমরা বাইকের স্ট্যান্ড এবং এই সম্পর্কিত অনেক কিছু নিয়ে অনেকক্ষণ ধরেই আড্ডা দিব, মানে ঠিক একটা পর্যন্ত সাথেই থাকুন। তবে এখন ছোট্ট একটা বিরতি নিচ্ছি। এক্স্যাক্টলি, শুনছেন রেডিও ধ্বনির আয়োজন হুইলস এবং সময় 12টা বেজে 39 মিনিট এবং সজীব আছে আপনাদের সাথে, আর আমার সাথে আছে সেতু ভাই। চলছে বাইক নিয়ে আড্ডা এবং অনেক 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 কথা। আর যারা ঠিক এই মুহূর্তে শুনছেন তাদেরকে বলবো যে আমাদেরকে কিন্তু SMS করে জানিয়ে দিতে পারেন আপনার কথাগুলো। আমি জানি অলরেডি অনেকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে আপনার কথাগুলো, তার সাথে সাথে জানাতেই থাকুন, কখনো কিন্তু থেমে যাবেন না, চলতেই থাকবে। আর তার জন্য কিন্তু RD লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কথাগুলো পাঠিয়ে দিতে হবে 717 এই নাম্বারটিতে। আর ফেসবুক থেকে জানাতে পারেন facebook.com/radiodhoni91.2 FM। এই ভেরিফাইড পেজটি কিন্তু সবসময় আপনাদের জন্য খোলা থাকছে। আর ওয়েবসাইট কিন্তু আছে radiodhoni.fm, যারা বাইরে থেকে আমাদেরকে শুনতে চাচ্ছেন তাদেরকে। আর এখন আমাদের আরেকজন বন্ধু, যার নাম হচ্ছে ইশতিয়াক, যশোর থেকে লিখেছেন, সম্ভবত সেতু ভাইকে চেনেন, তো উনি লিখেছেন, সেতু ভাইজান, সেতু ভাই ইজ এ হিরো, ওয়াই নট। আর ভাইজান অলওয়েজ রকস, ওকে, সেটার জন্য কিন্তু আমরা আছি। থ্যাংক ইউ ইশতিয়াক। আর আমাদের মেহেদি হাসান, উনি বলেছেন যে বাংলাদেশে রোডের জন্য কোন কোন বাইক ভালো হয়। আচ্ছা, আমরা ব্র্যান্ডের নামগুলো না বলে বরং টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সেটাই মনে হয় আমাদের কাছে বেটার হবে। সেতু ভাই, এখন আসলে সেই টপিকটাতে আসতাম যেটা মেহেদি হাসান ভাই আমাদের কাছে জানতে চেয়েছিলেন, যে কোন কোন ধরনের বাইকগুলো আমরা আসলে চুজ করবো। যেটা অলরেডি একটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডাবল হাইড্রোলিক থাকলে সেক্ষেত্রে আমার বাইকের কন্ট্রোলটা ভালো থাকছে, স্ট্যান্ডের জন্য ভালো হয়। আচ্ছা, মানে বাংলাদেশের রোড বলতে এখানে আমরা দুই ধরনের রোডটাকে দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাইওয়ে রোড, একটা হচ্ছে সিটি রোড। তো আসলে সিটি রোড আর হাইওয়ে রোডের বাইকগুলোতে ডিফার করতে পারেন আপনি, কারণ এখানে একটা ব্যাপার আছে, হাইওয়ে রোডগুলোতে আপনার একটা লং টাইম বাইকগুলো চলে, ঠিক আছে। আর সিটি রোডগুলোতে জ্যাম বেশি থাকে, অতিরিক্ত ক্লাচ চাপতে হয়, অত থ্রটল আমরা দিতে পারি না, অত স্পিড উঠাতে পারি না। তো মেইন ব্যাপারটা আসলে বাংলাদেশের রোডে এভারেজ যদি মানে হিসাব করেন, আসলে ব্যাপারটা এমন বাইকগুলো ইউজ করা উচিত যেগুলোর চাকাগুলো একটু মোটা, একটু ভালো, ব্রেকিং সিস্টেম ভালো, ঠিক আছে। ব্রেকিং সিস্টেমটা একটা মেজর ইস্যু। আসলে বাইকের টান সব ধরনের বাইকে উঠতে পারে, বাইকের স্পিড সব ধরনের বাইকে উঠতে পারে, বাট মেইন কনসেন্ট্রেশনটা হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম। যেই ধরনের বাইকগুলোতে ব্রেকিং সিস্টেম ভালো, আই থিঙ্ক ওই বাইকগুলোই প্রেফারেবল। ওই বাইকগুলোতেই মানে অ্যাক্সিডেন্টও কম হবে, সেফ। ব্রেকিং সিস্টেম ভালো বাইকগুলোর আসলে চুজ করা উচিত।
আচ্ছা, এবার যদি বাইকে কিছু টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে একটা বাইক যেটাতে আমি স্ট্যান্ড করতে যাচ্ছি, কারণ আমার আসলে পরবর্তী প্রশ্নটা এটাই থাকতো যে মোটর বাইক স্ট্যান্ডের জন্য আসলে কি কি দরকার, এবং সেই বাইকটার টেকনিক্যাল দিকগুলো যদি আমরা কনসিডার করি, সেক্ষেত্রে ওই বাইকটার মধ্যে কি কি জিনিস থাকা আসলে উচিত বা ম্যান্ডেটরি, যে ওই কটা জিনিস স্ট্যান্ড করতে গেলে মাস্ট আমার ওই বাইকটার কনফিগারেশনে থাকতেই হবে। হ্যাঁ, মোটর বাইক স্টান্টের যদি আপনি ট্রাই করতে চান, তাহলে আপনার প্রথম যে জিনিসগুলো খেয়াল করতে হবে, আপনার এখানেও সেম ব্যাপারটা, আপনার রেয়ার ব্রেক, ফ্রন্ট ব্রেক এগুলো ভালো থাকা জরুরি, আপনার টায়ার ভালো থাকা জরুরি, টায়ারগুলো ভালো থাকা জরুরি, আপনার ব্যালেন্স, যেই ধরনের বাইকগুলোতে আপনার ব্যালেন্স ভালো, এই বাইকগুলো আমরা আসলে বেশি প্রেফার করি, কারণ ব্যালেন্স অনেক মেজর একটা ইস্যু। আপনার অনেক বাইক আছে ব্যালেন্স খারাপ, বাট অনেক স্পিড ওঠে, অনেক পাওয়ারফুল, বাট ওই বাইকগুলোতে স্টান্ট করাটা একটু টাফ। পসিবল না এই কথা বলবো না, প্র্যাকটিস করলে সব ধরনের বাইক দিয়ে স্টান্ট করা পসিবল, বাট আমরা প্রথম যেই জিনিসটা খেয়াল করি যে একটা যেই বাইকের ব্রেকিং সিস্টেমটা ভালো, ফ্রন্ট রেয়ার দুইটাই, যেই বাইকের ব্রেকিং সিস্টেমগুলো ভালো, এই বাইকগুলো আসলে বেশি প্রেফারেবল। অনেক একটা ভ্রান্ত ধারণা আছে যে বাইকের যেই ক্লাচ প্লেটের কারণে যেই বাইক যেই পাওয়ারটা পায়, স্পিডের যেই পাওয়ারটা ক্লাচ প্লেটের কারণে পায়, অনেকে মনে করে যে এটা ভালো হলেই মনে হয় ভালো স্ট্যান্ড হয়। ব্যাপারটা আসলে তা না, এই টোটালি একটা টেকনিক্যাল ইস্যু আছে। আপনার ক্লাচ প্লেট ভালো না থাকলেও আপনি ভালো স্ট্যান্ড করতে পারবেন যদি আপনি টেকনিক্যাল ইস্যুগুলো ফলো করতে পারেন। আর বাইকের স্ট্যান্ড করার জন্য প্রথম দিকে যদি আপনি বলেন কি দরকার, তাহলে প্রথমে আপনার বলবো যে আপনার অবশ্যই প্রথমে ফুল সেফটি গিয়ারসগুলো দরকার, আপনার ব্যাকবোন গার্ড, সেফটি গার্ড, আপনার এলবো গার্ড, নি গার্ড, আমাদের ফুল জ্যাকেট যেইগুলো আমরা স্টান্টের জন্য ইউজ করি, এইগুলো আপনার অবশ্যই আপনার কেনা দরকার। এরপর হেলমেট তো মাস্ট, এটা আপনার থাকতে হবে, বাইক রাইডিং এর জন্য দরকার। আর তারপরে বাইক কাস্টমাইজেশনের ব্যাপারে আপনার এমন জিনিসগুলো মানে স্টক বাইক থেকে খুলে ফেলা উচিত যে জিনিসগুলো পড়লে ভেঙে যাবে। যেমন মনে করেন আপনি হেডলাইট খুলে ফেলতে পারেন, হেডলাইট খুলে আপনি একটা অবশ্যই লাইট ইউজ করতে হবে, কারণ এটা আপনার রিস্কি হয়ে যাবে। অনেক ছোট ফগ লাইট ইউজ করা যায় যেগুলো অনেক ভালো পাওয়ারফুল এনাফ আলো দেয়, আপনার রোডে চলতে সমস্যা হবে না। বাট যখন বড় লাইটগুলো থাকে এগুলো সমস্যা। আর আপনার যখন মনে করেন পিছনেও লাইট ইউজ করেন, মোট কথা আপনার এমন জিনিসগুলো খুলে ইনস্টল করেন যে জিনিসগুলো ছোট হবে, আপনার বাইকটা পড়ে গেলে ভাঙবে না, আপনার বাইকে ক্ষয়ক্ষতি কম হবে এই জিনিসগুলো। আর অবশ্যই একটা ভালো বাম্পার ইউজ করা উচিত, এতে করে আপনার নিজের সেফটি দরকার, আপনার বাইকেও সেফটি দরকার। এই জিনিসগুলো ইনস্টল করতে হবে, অবশ্যই এমনভাবে ইনস্টল করতে হবে যাতে আপনার নিজের কোনো ক্ষতি না হয় এবং অন্যের কোনো ক্ষতি না হয়। এক্স্যাক্টলি, অফলাইনে যেটা আমি আপনার সাথে ডিসকাস করছিলাম যে বাম্পার নিয়ে একটা কথা আপনি বলেছিলেন যে সামনে এবং পিছনে দুটো বাম্পার আসলে থাকাটা জরুরি। পিছনে বলতে আমরা হুইলির ক্ষেত্রে যেটা 12 o'clock বারটা ইউজ করি, এই বারটা থাকলেই হয় কি আপনার একটা রিস্ক থাকে না। আপনার যখন যদি ওভার কখনো উঠে যায় হুইলিটা, যেটা সামনে চাকা যখন ওঠে, তখন যখন ওভার যদি উঠে যায়, এটা ওই পিছনে বারটা থাকলে এটা আপনাকে ব্লক করে দিবে, এটা কখনোই আপনার চেস্টের উপরে এসে পড়বে না, এটা হয় আপনার ডানে পড়বে না হয় বামে পড়বে। যদি ইন এনি কেস আপনার যদি প্র্যাকটিস টাইমে যদি পড়ে যায়, ঠিক আছে, এটা কখনোই আপনার চেস্টের উপরে আসবে না, এটা এর আগেই ব্লক করে দিবে। এই ব্যাপারটা অনেক সেফ রাখে। আর তাছাড়াও এই মোট কথা আপনি যেটাই ইনস্টল করেন না কেন, প্রফেশনালদের টিপস নেন, ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, যারা এইগুলো ইউজ করতেছে তাদেরগুলো দেখে ফলো করেন, বাট এমনভাবে ইনস্টল করবেন যাতে নিজের কোনো ক্ষতি না হয় এবং অন্যের কোনো ক্ষতি না হয়। অনেকে দেখি যে বাংলাদেশে অনেকে এমন বাম্পার বানায় যে মনে করেন অন্য গাড়ির সাথে যদি বাড়ি খায় ওই গাড়ির ক্ষতি হয়ে যাবে, তো দরকার নেই এমন জিনিস করার। তো এমনভাবে জিনিসগুলো ইনস্টল করেন যাতে অন্যের ক্ষতি না হয় এবং আপনার নিজেরও যেন ক্ষতি না হয়। সেফটি সবসময় খেয়াল রাখতে হবে। আর এই বিষয়গুলো না আমরা আরো আলোচনা করবো, তবে এখন ঠিক এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেক নিব। এখন জোহরের আজান হবে, তারপরে আমরা আবার ফিরছি আপনাদের সাথে। এক্স্যাক্টলি শুনছেন রেডিও ধ্বনির আয়োজন হুইলস, এবং এখন কিন্তু সময় 12টা বেজে 49 খুব একটা সময় আপনাদের সাথে নেই। সো যারা সাথেই আছেন তারা কিন্তু এখনো আমাদেরকে জানিয়ে দিতে পারেন আপনার কথাগুলো যেগুলো আপনি জানাতে চাচ্ছেন আমাদেরকে, এবং বাইক নিয়ে, বাইকের স্টান্ট নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানবার থাকে, কারণ একজন লিজেন্ড পার্সন কিন্তু আমাদের সামনে আছে। কারণ লিজেন্ড বলছি এই জন্য কয়টা দিন পরে কিন্তু আমরা তাই দেখতে পাবো। যারা আসলে বাংলাদেশের স্টান্ট নিয়ে প্রথম আসলে কাজ শুরু করেছেন, তাদেরকে ফলো করেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেতু ভাই, যেটা নিয়ে কথা বলছিলাম যে বাইকের স্টান্টের বিষয়টা, যে আমাদের দেশে এখন বাইকের স্টান্টটা কোন পর্যায়ে আমি বলতে বুঝেছি, যেটা আমি একটু আগে আপনার সাথে আলোচনা করছিলাম, যে আমাদের এই স্টান্টটাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে হলে কি পরিমাণ কাজ করা লাগবে এবং
নতুন যারা আছেন তারা যখন স্টান্টটা শিখতে চাচ্ছেন, কারণ এটা তো অবশ্যই কারো থেকে শিখে নিতে হবে যে হ্যাঁ। কিভাবে আমি স্টান্টগুলো পারফর্ম করব, সেক্ষেত্রে তারা কার কাছে থেকে কিভাবে শিখতে পারে? আচ্ছা, থ্যাংক ইউ সজীব ভাই। আসলে আমি আমাদের আজকে বাংলাদেশের স্টান্টের পর্যায়টা আপনাকে একটু ডিসক্রাইব করি। আজ থেকে 2 থেকে 3 বছর আগেও আমরা যখন স্টান্টগুলো প্র্যাকটিস করতাম, ট্রাই করতাম, তখন আমরা স্বপ্ন দেখতাম যে আমাদের বাংলাদেশে একদিন স্টান্ট শো হবে, লাইভ স্টান্ট শো হবে, লাইভ স্টান্ট প্রোগ্রাম হবে। আমরাও বিভিন্ন মানে বিভিন্ন মিডিয়াতে কাজ করব আমাদের এই স্টান্টগুলো নিয়ে, বিভিন্ন ভিডিও বের হবে, আমাদের অনেক স্পন্সর থাকবে। আজকে 2-3 বছরে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, অনেক বড় বড় কোম্পানিরা এখন আমাদের বাইকের স্টান্ট নিয়ে স্পন্সরশিপ করছে। বড় বড় কোম্পানিরা আমাদের বাইকের স্টান্টের আগ্রহ দেখে আমাদের ডেকে নিয়ে যাচ্ছে। আমাদের এই বাইকের স্টান্ট, আমাদের টিম অলরেডি 3-4টা টিভিসিতে আমরা কাজ করেছি, যেগুলো শুধু কোনো ডামি না, আমরা সরাসরি ওই টিভিসিতেই কাজ করছি, আমাদের বাইকের স্টান্টগুলো এক্সপোজ করছি। আমাদের অলরেডি বাংলাদেশে অনেকগুলো স্টান্ট শো, লাইভ স্টান্ট শো হয়েছে, যেগুলা ওয়েল অর্গানাইজড এবং বড় বড় কোম্পানির স্পন্সরে, এবং ভবিষ্যতেও আরো অনেক প্ল্যান আছে, অনেক ডিসকাস হচ্ছে। তো গত 2-3 বছর আগেও যে পর্যায়টা ছিল তার থেকে অনেক 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 এগিয়ে গেছে বাংলাদেশের আজকে স্টান্ট, এবং আমার বিশ্বাস যে আগামী 3 থেকে 4 বছরেও এটা একটা বিশাল বিশাল পর্যায়ে চলে আসবে। কারণ একটা জিনিস তো আমি আপনাকে প্রথমেই বলেছি যে বাংলাদেশে যতদিন বাইকার আছে, যতদিন বাইকার ছিল, প্রত্যেকেই কখনো না কখনো কোনো না কোনো স্টান্ট ট্রাই করছে, এবং বাংলাদেশে যতদিন বাইকার আছে এই স্টান্ট কেউ না কেউ কোথাও না কোথাও অবশ্যই ট্রাই করবে, অবশ্যই পারফর্ম করবে। আর এটা যদি যেহেতু একটা প্রফেশনাল পর্যায়ে চলে এসেছে বাংলাদেশে, আই থিঙ্ক উইদিন 4 or 5 ইয়ার্স এটা একটা ভালো এস্টাবলিশ হয়ে যাবে। এবং সবাই আজকে অনেকে আমাকে মেসেজ পাঠায়, ফোন করে বলে যে ভাই টাকা নাই, টাকার জন্য প্র্যাকটিস করতে পারি না। এটা কিন্তু অনেক হিউজ কস্টলি, বাইকের অনেক ক্ষতি হয়, অনেক টাইম দিতে হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক কস্টলি এবং অনেক অনেক প্র্যাকটিসের ব্যাপার। তো অনেকে বলে ভাই টাকা নাই, হাত খরচ যেটা পাই এটা দিয়ে মেনটেন করতে হয়, অনেক কষ্ট হয়। বাট এই প্রবলেমগুলো ইনশাল্লাহ আগামী 3 থেকে 4 বছর পরে আর হবে না। সিম্পল একটা ব্যাপার ভাবেন, কে জানতো বাংলাদেশে এত ক্রিকেট একাডেমি তৈরি হবে? এক্স্যাক্টলি। আমিও কিন্তু ছোটবেলায় এত ক্রিকেট একাডেমি দেখি নাই। আজকে টপ স্পোর্টস, বাংলাদেশের টপ স্পোর্টস যেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের ছেলেরা খেলছে, আমাদের সাকিব ভাইরা খেলছে, আশরাফুল ভাইরা খেলছে, এরা ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলছে। এদের জায়গাটা আজ থেকে 15 বছর আগে কোথায় ছিল, আজকে কোথায় আছে? আমাদের এই যে পর্যায়টা, এই পর্যায়টা আমাদের বাইকের স্টান্ট, আমি ক্রিকেটের সাথে কম্পেয়ার করছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে এই জায়গাগুলোতে যদি আমরা শ্রম দিতে পারি, যদি পৃষ্ঠপোষকতা পাই, অবশ্যই বাংলাদেশের ছেলেরা অনেক ভালো ইন্টারন্যাশনাল পর্যায়ে স্টান্ট করতে পারবে। জাস্ট একটু পৃষ্ঠপোষকতা দরকার সবার যদি একটু এগিয়ে আসতে পারে, আমাদের বাংলাদেশের স্টান্ট রাইডাররা অনেক ভালো করতে পারবে। এক্স্যাক্টলি। আর সেতু ভাই, আরেকটা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে যারা নতুন স্টান্ট শিখতে চাচ্ছে, সেক্ষেত্রে তারা কিভাবে? এই ব্যাপারটা আমি আসলে এই ব্যাপারটা স্লিপ করে গেছি। ব্যাপারটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে যখন ক্রিকেট একাডেমি ছিল না, মাঠে মাঠে বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলছে, গলিতে গলিতে খেলেছে, ওইখান থেকে কিন্তু আস্তে আস্তে উঠে এসেছে। এখন আজকে বাংলাদেশের কোনো স্টান্ট একাডেমি নাই। আমাদের ইন্ডিয়াতে আছে, আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট একাডেমি আছে, নেপালে আছে, বাট বাংলাদেশে কিন্তু কোনো স্টান্টের একাডেমি নেই। ঠিক আছে, আজকে আমরা যেটা করি, আমরা সাধারণত গুগল থেকে, ইউটিউব থেকে ভিডিও দেখে বড় বড় স্টান্ট রাইডারদেরকে মেল করে, মেলে রিপ্লাই নিয়ে ওদের ওইখানে ওইগুলো দিয়ে ওদের ওই টিপসগুলো ট্রাই করেই কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আজকে বাংলাদেশে আমি বলবো যে যারা নতুন জেনারেশন স্টান্ট করতে চায়, প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, অবশ্যই বাংলাদেশের রোড এবং ট্রান্সপোর্টের যেই রুলসগুলো আছে, যেই আইনগুলো আছে, এগুলো মেনে নিয়ে, এগুলো না ভঙ্গ করে যদি তারা স্টান্ট ট্রাই করে, অবশ্যই কোনো অন রোডে না, অফ রোডে, তাহলে এটাও এগিয়ে আসবে। এবং খুব বেশি দেরি নেই যে বাংলাদেশেও স্টান্টের একাডেমি তৈরি হবে। কারণ অবশ্যই এমন কিছু করা যাবে না যেগুলোতে রোড ট্রান্সপোর্টের আইন ভঙ্গ হয়। এক্স্যাক্টলি। এগুলো না করে যদি হয়, এগুলো না করলে পুলিশেরও কোনো প্রবলেম নাই। আইনটা ঠিক রেখে আমরা যতটুকু আসলে লাইসেন্স রাখা, হেলমেট রাখা, মানে বাইকের ফিটনেসটা অতটুকু রাখা যতটুকু চলার জন্য ওকে। এখন আপনি আপনার বাইকের ফিটনেস, একটা স্টান্ট রাইডারের ফিটনেস যদি এমন হয় যেটা দেখতেই ভয়ঙ্কর লাগছে, এক্সট্রা একটা এমন বাম্পার, যে বাম্পারটা অন্য আরেকজনের জন্য ক্ষতি হচ্ছে, ওরকম কিছু না, যেটা আপনার আইন ভঙ্গ না হয়, ওরকম সেফ রেখে যদি আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আমার মনে হয় আমরা তো আছি সাপোর্ট দেওয়ার জন্য। আর শুধু আমিও না, বাংলাদেশে আরো অনেক স্টান্ট রাইডার আছে,
আমার অনেক বড় বড় স্টান রাইডার আছে যাদের দেখে আমরাও ইন্সপিরেশন পাইছি এবং আমাদের সাথেও কাজ করছে। তারা একসাথে যদি কাজ করি ইনশাআল্লাহ এটা একটা ভালো পর্যায়ে চলে আসবে খুব তাড়াতাড়ি। এখানে আরেকটু জানবো যে এই যে স্টান্টগুলো পারফর্ম করা হচ্ছে, এই স্টান্ট পারফর্ম করতে গিয়ে বা করার সময় কোনো লিমিটেশন আছে কিনা যে এই স্টান্টগুলো বাংলাদেশে ভ্যালিড, এর বাইরে করা যাবে না? না না না, এমন কোনো লিমিটেশন নাই এই ব্যাপারটা নিয়ে। কারণ আমরা তো আমি আপনাকে বললাম যে আমরা তো আসলে ওইরকম সিসির ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমরা ওইরকম ভালো কন্ডিশনের বাইক পাচ্ছি না, যার কারণে আমরা আসলে ওই এফোর্টটা দিতে পারছি না যেটা ইন্টারন্যাশনাল পর্যায়ে হচ্ছে। আমরা এক্সপেক্ট করতেছি যে আমাদের আরো ভালো ভালো আমাদের দেশের বাইকের কোম্পানিগুলো আরো ভালো ভালো বাইক আনবে, যেগুলো আরো ব্যালেন্স আরো ভালো হবে, ব্রেকিং সিস্টেম আরো ভালো হবে, যার কারণে আমরা আরো আসলে আশাবাদী এবং এই বাইকগুলো পাইলে আমরা আরো ভালো করতে পারবো। এইগুলোর কোনো লিমিট নাই, আপনি যতটুকু পসিবল ট্রাই করে যাচ্ছে আমাদের একজন লিসেনার যিনি শুনছেন তিনি কিন্তু একটা প্রশ্ন করেছেন যে বিডিতে সার্কেল হুইলারটা কবে আসলে আনলক হবে, এই জিনিসটা উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ, এটা আসলে বিডি বাংলাদেশের স্টান রাইডারদের একটা ড্রিম। গত 3-4-5 বছর যতদিনই বলেন না কেন বাংলাদেশের স্টান রাইডিং হচ্ছে, এখানে একটা ড্রিম চলে আসছে যে সার্কেল হুইলি কে মারবে। অলরেডি কিন্তু বাংলাদেশে সার্কেল হুইলি মারছে, লেগ র্যাক অনেকেই সার্কেল হুইলি মেরেছে, বাট আসলে আরো প্রফেশনাল আরো স্কিল সার্কেল হুইলির ব্যাপারটা আপনি বলছেন কবে আসবে। আমি আসলে একটা কথা আমার গ্রুপের হোক বা বাইরের গ্রুপের হোক, আমাদের নেক্সট জেনারেশনের স্টান রাইডারদের সাথে যদি কখন কথা হয় তখন সবাই বলে যে ভাই কবে সার্কেল হুইল আসবে, কবে আপনি এটা করবেন ওটা করবেন। তখন আমি একটা জিনিস বলি যে আসলে আমার ভিশনটা, আমার টার্গেটটা আসলে কোনো সার্কেল হুইলিতে না, আমার টার্গেটটা আরো অনেক হাই। আমার টার্গেট ইন্টারন্যাশনাল স্টান্ট, বাংলাদেশের ছেলেরা ইন্টারন্যাশনাল পর্যায়ে স্টান্ট করবে। তো সার্কেল হুইলি হ্যাঁ ঠিক আছে, এটা একটা বাংলাদেশে হচ্ছে না হবে, বাট একটা কথা মনে রাখেন, যখন দেখবেন বাংলাদেশে একজন সার্কেল হুইলি মারছে অনগরত একটার পর একটা মারতে থাকবে। এক্স্যাক্টলি। আর এখানে আরেকটা জিনিস সেতু ভাই জানবো যে সর্বশেষ আসলে সময় একদম শেষ হয়ে এসেছে, এখানে ছোট করে একটা বিষয় আপনার থেকে জানবো যে এই যে আপনি স্টান্টগুলো করছেন এটা কি আপনি শখ হিসেবে নিয়েছেন নাকি আপনার পেশা হিসেবে নিতে চাচ্ছেন? অবশ্যই এটা একটা শখ। আসলে কিছু কিছু শখ থাকে যে শখগুলো পেশার থেকে বড় হয়ে যায়। এক্স্যাক্টলি। আমি অলরেডি আমার MBA শেষ হয়েছে, BBA শেষ করেছি, গ্র্যাজুয়েশন করেছি 2013 শেষের দিকে। তো এরপরে 9 মাস জব করেছি। আসলে আজকে অন ইয়ারে এসে একটা মেসেজ আমি দেই সবাইকে, হয়তো আমার বাসায় কেউ শুনতেছি কিনা আমি জানি না, বাট আমি 9 মাস জব করার পরে আমি বাসায় জিনিসটা বলি যে আমি আর জব করতে পারবো না, আমার MBA তে প্রবলেম হবে। আসলে ব্যাপারটা তা না, আমার ওটা একটা স্যাক্রিফাইস ছিল যে আমার স্টান করতে হবে। আসলে এটা শখ থেকে এমন একটা নেশায় চলে এসেছে যে পেশা থেকেও বড়। এখন পর্যন্ত শখ আছে এবং ভবিষ্যতে হয়তো অনেকেই পেশা নিয়ে করবে। এক্স্যাক্টলি, এই জন্য আমরা আসলে বলে থাকি যে প্যাশন ইজ ফার বেটার দ্যান প্রফেশন। আর আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলেছি, স্টান নিয়ে কথা বলেছি, বাইকের এবং বাইকের স্টান কিন্তু অলরেডি একটা ক্রেজ হয়ে আমাদের দেশে দেখা দিয়েছে। সো যারা এই মুহূর্তে শুনছেন বা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে বলবো যে এই জিনিসটা আস্তে আস্তে যদি আমরা আমাদের মাঝখানে অ্যাবজর্ব করে নিতে পারি তাহলে কিন্তু বাইকের স্টানটাকে আমরা একদিন জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো, আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারবো। সো সবসময় সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি। আজকের মতো সজীব হুইলস থেকে আপনাদের থেকে নিচ্ছে বিদায়। সবসময় ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।